জ্বালানি তেল নিয়ে অনেক কথা হচ্ছে। জ্বালানি তেলের সংকট আছে নাকি নেই সেই বিষয় নিয়ে সরকারের বক্তব্য একরকম, আর মাঠের চিত্র আরেক রকম আমরা দেখতে পাচ্ছি। আজকে যুগ্ম সচিব একটি পরিসংখ্যান দিয়েছেন, আমি সেই পরিসংখ্যানটি একটু উল্লেখ করতে চাই। আজকে সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে বর্তমানে মোট 1,92,919 মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুত রয়েছে। তিনি বলেন, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে, 44,609 মেট্রিক টন। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেছেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। এটি তিনি একটি পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু আমি গতকালকের একটি ঘটনা উল্লেখ করতে চাই। পাবনার ঈশ্বরদীতে বিপাকে পড়া জাতীয় পুরস্কার পাওয়া কৃষক মোহাম্মদ ময়েজউদ্দিন সহ প্রায় 40 জন কৃষক গত রোববার বিকেলে তেলের সমস্যা সমাধানে গিয়েছিলেন কৃষি কর্মকর্তার কার্যালয়ে। সেখানে কোনো সমাধান না পেয়ে কার্যালয় থেকেই কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে ফোন করেন ময়েজউদ্দিন। ফোনে মন্ত্রীর সঙ্গে কৃষি কর্মকর্তাকে কথা বলিয়েছেন। মন্ত্রী তৎক্ষণাৎ সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তাকে নির্দেশও দিয়েছিলেন, কিন্তু মন্ত্রীর সেই নির্দেশের পর তারা পাম্পে গিয়ে যথারীতি তেল পাননি, খালি হাতে সেই কৃষকরা ফিরে গেছেন। কৃষিক্ষেত্রে একটি বড় ধরনের প্রভাব আমরা দেখছি যে অনেক পাম্প বন্ধ থাকাতে তাদের জ্বালানি পাচ্ছেন না। পরিবহন, কৃষি, বিভিন্ন খাতেই এর প্রভাব পড়তে শুরু করেছে। আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, আসলে জ্বালানি তেলের যে সংকট বা যে সিচুয়েশনটা আসলে তৈরি হয়েছে, এটা আসলে ডিউ টু মিডল ইস্টে যে এখন আপনার যুদ্ধের যে অবস্থাটা আছে, ইরানের যে যুদ্ধের যে অবস্থাটা, ইরান আমেরিকা, এইসব কারণে কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে আর কি। এবং সংকটটা তৈরি যে আসলে ইরান থেকে যে সব তেল আসে তা কিন্তু না, বিভিন্ন দেশ থেকে আসে, ভেনিজুয়েলা থেকেও আসে। এবং মেন প্রবলেমটা যেখানে হচ্ছে যে ওখানে যে আপনার হরমুজ যে প্রণালী, যে খালটা আছে আর কি, ওই হরমুজ প্রণালী দিয়ে আপনার শিপগুলো যাওয়া আসা করে। এখন ওখান থেকেও কিন্তু এই শিপগুলোকে শুধুমাত্র আপনার লাস্ট বিবিসির যে আমি নিউজ দেখেছি আর কি, শুধুমাত্র যে সকল জাহাজ ইউএস রিলেটেড আর কি, আমেরিকার রিলেটেড বা যুদ্ধ রিলেটেড, ওই সকল জাহাজ ওইখান দিয়ে যেতে পারছে না। আদারওয়াইজ অন্য যে কোনো জাহাজ কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখান দিয়ে আসা যাওয়া করছে। তো এটা আমি লাস্ট 3 দিন আগের নিউজ বলছি আর কি। তো দেখেন, বাংলাদেশেরও বেশ কিছু জাহাজ কিন্তু আমরা পত্রপত্রিকায় পড়েছি যে জাহাজ আসছে আর কি, কোনো কিন্তু বাধা, গতকালকেও একটি এসেছে। হ্যাঁ, গতকালকেও এসেছে, কোনো বাধা পড়েনি আর কি। তো এখন আসলে এটা হচ্ছে কি, এটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। আমি বলবো যে সরকারের তরফ থেকে তাদের সদিচ্ছার কোনো অভাব নাই। সকল জনগণ, জনসাধারণ, মানুষজন যারা গাড়ি চালাচ্ছে আর কি, সবাই যেন তেল পায়, সরকারের এ ব্যাপারে সদিচ্ছা আছে। আসলে হয়েছে কি, আমাদের এত ওভার পপুলেটেড একটা কান্ট্রি, আমাদের দেশ, সরকার সদিচ্ছা থাকলেও মানে এত দুষ্টু মানুষে ভরপুর হয়ে গেছে আর কি। মানে সবাইকে আসলে গার্ড দেওয়া তো সম্ভব হয়ে দাঁড়ায় না। দেখেন, আমি নিজে জানি আর কি, আমার হোম টাউন হচ্ছে রাজশাহীতে। ওখানকার একটা আপনার তেলের পাম্প, ওখানে আপনার তেল ঠিকই আছে কিন্তু তেল দিচ্ছে না। তারা কি করছে, তেলটা আবার অন্য জায়গায় বেচছে। যেখানে তারা 200 টাকা বেচতো, সে একটা 400-500 করে বেচে দিচ্ছে, আবার ওরা তখন আরেকটু বেশি করে বেচছে। তাহলে এটা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এবং কৃত্রিম সংকট কারা তৈরি করছে? গুচ্ছ গুচ্ছ সিন্ডিকেটরা করছে আর কি। এখানে যে একটা পুরো একটা সিন্ডিকেট তা না, বিভিন্ন জায়গায়। এটা আসলে বলবো, এই আপনার যারা পেট্রোল পাম্পে যারা আছে আর কি, ওকে, এটা পেট্রোল পাম্পে অ্যাসোসিয়েশনের ওনারের প্রধান বলেন বা যা বলেন, তারাও যে করছে জিনিসটা ইন্টেনশনালি বা তাও না, দেখা যাচ্ছে এরা এককভাবে বিভিন্ন জন করছে আর কি। যেমন আমার এলাকায় যে কথাটা বললাম আর কি, উনি যা করছে এটা অন্যজনরা জানেও না। মিলন ভাই, তাদেরকে কি ধরা যায় না? তাদেরকে ধরার জন্য বিভিন্ন আপনার রেড দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, অভিযান চলছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছে, নোটিশ দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। এই কারণে আপনি কতজনকে ধরবেন? কিন্তু তার এটা না যে হতাশায় বসে থাকলেও হবে, তা না। আমার মতে সার্ভেলেন্সের যে ব্যবস্থাটা, সেটা আরও বাড়াতে হবে। প্রতিটা পেট্রোল পাম্পে গভর্নমেন্টের তরফ থেকে ল এনফোর্সিং এজেন্সি বলেন অথবা অন্য কর্মকর্তা বলেন,
তাদের মানে ব্যাপকভাবে এটা রেট দিতে হবে। তাহলে কিন্তু আমি বলবো দেখেন আপনি একটু আগে যে স্ট্যাটিস্টিকটা বললেন, আমাদের তেল কিন্তু আছে, যথেষ্ট আছে এবং এপ্রিলে কোনো সংকট তাহলে আমি হবে পাবো না কেন? পাবো না কেন? আমি প্রশ্ন কিন্তু সেই আমার জায়গায়। গাড়িতে আমি তেল পাচ্ছি না, কেন পাবো না? আমি তো এবং এখানে কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে একটা কিছুদিন আগে আপনার নোটিশ দিয়েছে, ওখানে এটাও বলেছে যে যে তেল নেবেন সেই তেলের রিসিটও নেবেন আপনি, সবাইকে বলেছে। এবং ওখানকার যারা তেল বেচে তাদেরকে বলে দিয়েছে আপনাদেরকে, পেট্রোল পাম্পদেরকে আপনাদের রিসিট দিয়ে বেচতে হবে, জি, জানি আবার কার্ডের ব্যবস্থা করা হয়েছে কিছু কেউ জানি জায়গায়। অতিরিক্ত টাকায় না দিতে পারে। এখন হয়েছে ওই যে আমি বললাম যে গুচ্ছ গুচ্ছ সিন্ডিকেট, এটা আসলে একক সিন্ডিকেট বলবো না, এটা আসলে পেট্রোল পাম্পে যারা আছে তারাও জড়িত আছে, যারা বাইরে থেকে এই তেলের ব্যবসাগুলো করে তারাও জড়িত আছে। কিন্তু আমি বলবো এখন পর্যন্ত আমি দেখছি সরকারের সদিচ্ছা আছে যেন এই ধরনের সংকট তৈরি করা না হয়। এখন এটা তো একটা চলমান একটা প্রক্রিয়া আর কি। জি, আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। একটি কথা পরিষ্কার, মিলন ভাই বলছিলেন যে আসলে এটির পিছনে সরকারের কোনো সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু পেট্রোল পাম্প বা মালিকরা যারা আছেন তারা আজকে সংবাদ সম্মেলন করেছেন, তারা 13 ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ রাখতে চান আর কি, তাদের সরবরাহ পাচ্ছে না, তারা এই কথা বলছেন। আপনি কিভাবে দেখছেন? আসলে আরেকটি কথা বলছেন যে দুষ্টু লোক কিছু আছেন, তারা এই কৃত্রিম সংকটটা তৈরি করছেন। ধন্যবাদ। আপনি এখান থেকে বেরিয়ে আমাদের যে এই সেক্টরটা যারা মনিটর করে পেট্রো বাংলা, তার অফিসটা পাশেই। এখন বৃষ্টি হোক, আপনি নামবেন, নামার পরে একজন রিক্সাওয়ালাকে বলবেন যে আমি ওই 7 রাস্তায় যাব, সকালবেলায় যে টাকায় এসেছেন তার থেকে 25 টাকা বেশি দিতে হবে। আবার আমাদের এখানে অনিয়ম অব্যবস্থাপনার কারণে আমরা এমনভাবে একের পর এক জেনারেশন তৈরি করেছি যেটা আমরা অপেক্ষায় থাকি কার কখন সুযোগটা আসবে। যার সুযোগটা ফাইল আটকে 5 কোটি টাকা ঘুষ খাওয়ার, তিনি 5 কোটি টাকা ঘুষ খাচ্ছেন। যার সুযোগ আছে আপনার একজন যাত্রীকে বর্ষার অজুহাতে 25 টাকা বাড়িয়ে নেওয়ার, তিনি নিচ্ছেন। আপনি চা দোকানদারের বাড়িতে পেট্রোল মজুত করে রাখা হয়েছে, গোয়ালঘরে পেট্রোল গোয়ালঘরে রাখা হয়েছে। আমার মনে হয় যথার্থই বলেছেন মিলন ভাই, এটা সরকারের আসলে এটার জন্য দায়ী না। এই যুদ্ধটা আসলে বৈশ্বিক একটা সমস্যা এবং এই সমস্যাটা সবাই কিন্তু ভোগ করছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় আমরা এটা শুনতাম যে এটার প্রভাব ইউক্রেন রাশিয়া, এখন কি ইরান আর ভেনেজুয়েলার মতন দেশেও সেখানেও কিন্তু জ্বালানি সংকট দেখা গেছে। বেশ কয়েক বছর আগে আমি তখন মোহাম্মদপুরে আমার বাসা, বাজারে গেছি, রসুনের দাম জিজ্ঞেস করলাম রসুনের দাম বেড়েছে কেন? বলছে যে স্যার এই রসুনটা চাইনিজ রসুন। তখন চীনে অলিম্পিক চলছিল আর কি, বললো যে স্যার সেখানে খেলা হচ্ছে তো এই কারণে রসুন আমদানিটা কম, এই শব্দটা ব্যবহার করে। তো আমাদের এখানে নানা রকমের কজ, কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা কি? রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে দুষ্টর দমন এবং শিষ্টের পালন। আমরা সংকট না থাকলে পেট্রোল পাম্পের সামনে একজন 3 ঘন্টা গাড়ি নিয়ে বসে থাকছে, এটা কোনো কারণ নেই। 3 ঘন্টা, আমাদের 5 ঘন্টা 7 ঘন্টা বসে থাকছে। আমাদের ব্যবস্থাপনার ত্রুটি রয়েছে। আমাদের এখানে ডিমান্ড সাপ্লাইয়ের যে ইকোনমিক থিওরি, এটা হলে সারা পৃথিবীতে আমরা দেখে এসেছি যে এটি যদি স্বাভাবিক থাকে চেইনটা, তাহলে সংকট হওয়ার কথা না, কিন্তু আমাদের এখানে হয়। কারণ এই থিওরিটা যিনি আবিষ্কার করেছিলেন তখন বাংলাদেশ আবিষ্কৃত হয়নি, কারণ তিনি জানতেন না যে এই ধরনের একটা দেশ আসবে। আপনার পণ্যের কোনো অভাব নেই, কিন্তু আপনার এখানে দাম তারা যেভাবে ঠিক করে দিচ্ছে। আমি যেটা মনে করি, আমাদের এখনও কিন্তু মাঠে সেনাবাহিনী আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী আছে। আপনি যদি মনে করেন যে এটি একটা ক্রাইসিস তৈরি করছে, আপনি সেনাবাহিনীর সহযোগিতা কেন নিচ্ছেন না? আমাদের পেট্রোল পাম্পগুলোতে কি পরিমাণ জ্বালানি যাচ্ছে, তৈরি হচ্ছে, কি ক্রাইসিসের মধ্যে তো আছেই, চলছে, কাটছে না। সরকার যেটা বলছে যে না এখন কোনো অভাব নেই, তেল পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে দুষ্টদেরকে দমন করার জন্য কেন? আপনার বাড়িতে একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছেন, 300 মানুষকে দাওয়াত করেছেন, 600 জনের খাবারের আয়োজন করেছেন, আমি গিয়ে খাবারটা পেলাম না। এখন আপনি 600 জনের যদি রান্না করেন, আমার তো কিছু আসে যায় না, আমি তো খাবারটা পেলাম না। কেন? অব্যবস্থার কারণে। আমাদের এখানে তেলের কোনো ঘাটতি নেই, তেল আসছে। সরকার স্বল্প সময়ের মধ্যে নানা লিঙ্কগুলোকে সে খুঁজে বের করেছে। ভারতের সাথে আমাদের যে ধরনের একটা টানাপোড়েন ছিল, নতুন সরকার এসে দ্রুত একটা ডেভেলপমেন্ট সে দেখিয়েছে, ডিজেল আসছে পরপর 2 বার, অর্থাৎ তার চেষ্টাটা আছে, কিন্তু ইন্টারনাল যে ম্যানেজমেন্টটা সেই জায়গাটায় ত্রুটি আছে। আমি তো মনে করি যে এই যে জ্বালানিটা আসছে
এবং এর মধ্যে কতগুলো আইটেম আছে যে আইটেমগুলো আসলে আমদানি করা হয় না, আমাদের এখানকারই, আর সেগুলোর দাম বাড়ছে কেন? আপনি একটা পেট্রোল পাম্পে কতটুকু জ্বালানি যাচ্ছে, আপনার তো কাগজ আছে, আপনি যদি ওটি মনিটর করেন যে কতজন ব্যবহারকারী এটি আপনার কাছ থেকে কিনেছে, কত দামে কিনেছে, কাগজটা যদি আপনি সংরক্ষণ করেন এবং পরীক্ষা করেন, তাহলে তো এখানে ধরা পড়ে যায় আপনি কারো বাড়িতে 25,000 লিটার সে কোথা থেকে নিয়েছে। এই পেট্রোলটা তার এখানে যখন গেছে জ্বালানিটা সে তার পাম্প থেকে সরিয়ে রেখেছে। আপনাকে যদি কাগজে সে দেখাতে না পারে, গত পরশুদিন মোংলাতে দেখলাম বাগেরহাটের প্রশাসন তারা গিয়েছে, তারা কাগজপত্র চেক করেছে, চেক করে দেখেছে যে এখানে একটা জালিয়াতি হয়েছে। তাহলে সরকারের যে অথরিটিগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তারা চাইলে এটি কন্ট্রোল করতে পারে। আমি অনুরোধ করব সরকারের কাছে, জ্বালানি কোনো সংকট নেই, পর্যাপ্ত আছে, মজুদ আছে। আমি চাই মজুদ আপনার আছে কি নাই এটি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে সরকার নির্ধারিত দামে আমি পেট্রোল পাম্পে গেলে আমি জ্বালানি পাচ্ছি কিনা। যদি সেটি না পাই, আপনার ঘরে থাকুক, আপনার পাইপলাইনে থাকুক, আপনার জাহাজে থাকুক, যেখানেই থাকুক, আমার কিচ্ছু আসে যায় না। আমাকে আপনি যেটি বলছেন ম্যানেজমেন্টের জায়গায়, শৃঙ্খলার জায়গায় আপনাকে দক্ষতা দেখাতে হবে।